হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। প্রত্যেককে শুভ সন্ধ্যা, প্রত্যেককে গুড ইভিনিং। ওকে, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের আমি গত ক্লাসে জানিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের যে নিউ নোটিফিকেশন আসার কতটা সম্ভাবনা আছে। তো দেখো, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা, তার যে নতুন বিজ্ঞপ্তি, এই নতুন বিজ্ঞপ্তি ধরে নিতে পারো তোমরা নতুন বিজ্ঞপ্তি হয়ে পরীক্ষা পুরোপুরি এক্সাম, এটা তোমাদের হাতে খুবই কম সময় পাবে। 5 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে এসএসসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগের ওকে বিজ্ঞপ্তি। তো দেখো, যারা একেবারে প্রিপারেশন এখনও শুরু করনি, যারা প্রস্তুতি এখনও একদম শুরু করেনি, অবশ্যই 9 সেপ্টেম্বর থেকে একটি ব্যাচ শুরু হচ্ছে, একলব্য ব্যাচ, সেখানে তোমরা অ্যাডমিশন হতে পারো। ওকে, দেখো প্রিপারেশনটা শুরু করে দাও, কারণ নোটিফিকেশান দিলে তো সকলেই প্রিপারেশন শুরু করবে, সেক্ষেত্রে তুমি পিছিয়ে পড়তে পারো। যাই হোক, তো দেখো আজকের যে ক্লাসটি, আজকের যে তোমাদের মক টেস্টের যে ক্লাসটি, তোমাদের সেরা প্রস্তুতির জন্য সেরা প্রস্তুতির জন্য তোমাদের জন্য আজকে রাখা হয়েছে যে মক টেস্ট। এই যে আজকে প্রশ্ন উত্তর আলোচনা করব, এখান থেকে তোমরা এসএসসি পরীক্ষায় কমপক্ষে 2টো প্রশ্ন কিন্তু কমন পাবে। ওকে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নবম দশমের যে এক্সাম হবে, সেখানে কমপক্ষে 2টি প্রশ্ন কিন্তু এইখান থেকেই আসবে। তো দেখো, এসএলএসটি বেঙ্গলি তোমাদের আমি নম্বর 1 গাইড দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা ওয়েস্ট বেঙ্গলের সেরা স্টুডেন্ট হতে পারো। যাই হোক, সেই সঙ্গে সঙ্গে তোমাদের 0 টু হিরো ব্যাচ, সেটা শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে। যারা এডমিশন হতে চাইছো, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখো, তোমাদের লক্ষ্য পূরণ ব্যাচ আগামীকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর থেকে এটি শুরু হচ্ছে। 9 সেপ্টেম্বর 0 টু হিরো ব্যাচ। ওকে, একেবারে জিরো লেভেল থেকে তোমাদের প্রত্যেকটি সহজ সরলভাবে তোমাদের পড়ানো হবে। আগামীকাল সন্ধ্যে থেকে ক্লাস শুরু হচ্ছে। কোর্সটি কমপক্ষে 8 মাসের কোর্স এবং তোমাদের মান্থলি ফি রাখা হয়েছে, যাতে তোমরা প্রত্যেকেই অ্যাডমিশন হতে পারো। তোমাদের প্রত্যেকের কথা ভেবেই এই ব্যাচটি নিয়ে আসা হয়েছে, কারণ তোমরা বিগত 1 মাস 2 মাস ধরে অনেকেই বলছিলে যে স্যার নিউ একটি ব্যাচ নিয়ে আসুন, তার জন্য নিয়ে আসা হয়েছে। যাই হোক, দেখো 9 সেপ্টেম্বর থেকে এটি শুরু হচ্ছে। তোমাদের ব্যাকরণের সহজ সরল ভাষায় প্রত্যেকটি টপিক সুন্দরভাবে তোমাকে 0 থেকেই হিরো বানিয়ে দেওয়া হবে, 0 টু হিরো, একেবারে খুবই সহজ সরল ভাষায়। সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাস অনুবাদ অনুষঙ্গে সেরা পিডিএফ নোটস, যেগুলো তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে ডেমো নোটস শেয়ার করেছিলাম। তাছাড়া তোমরা ডেমো নোটস দেখতেও হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। প্রত্যেকটা টপিক থেকে পরীক্ষার উপযোগী যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আলোচনা করে দেওয়া হবে। আর দ্রুত হোয়াটসঅ্যাপ করে নাও, এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখো, তোমরা যে নোটগুলো পাবে দেখে নাও, যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে, ওকে, এই টাইপের তোমরা প্র্যাকটিস সেট পাবে। প্রত্যেকটি সিলেবাসের প্রত্যেকটি কোণা থেকে, প্রতিটি অংশ থেকে তোমাদের প্র্যাকটিস সেট করানো হবে, যাতে তোমরা সেরা প্রিপারেশনটা নিতে পারো। এছাড়া চর্যাপদ থেকে এইভাবে নোট দেওয়া হবে তথ্যভিত্তিক, যে নোটের বাইরে থেকে একটিও প্রশ্ন তোমাদের এক্সামে আসবে না। ওকে, এখানে দেখে নাও, তোমাদের চর্যাপদে প্র্যাকটিস সেট এইভাবে করানো হবে তোমাদের। সঙ্গে সঙ্গে ব্যাকরণের প্রত্যেকটি নোট এইভাবে দেওয়া হবে, ব্যাকরণের প্রত্যেকটি টপিকের এরকম প্র্যাকটিস সেট দেওয়া হবে। সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেটের সঙ্গে সঙ্গে উত্তরও থাকবে। তাহলে দেখো, প্রত্যেকেই চটপট এডমিশন হয়ে যাবে। দেখো, প্রত্যেককে শুভ সন্ধ্যা। ওকে, তো পরীক্ষায় তোমাদের বললাম এখান থেকে কমপক্ষে 2টো প্রশ্ন তোমরা এই ক্লাস থেকে পেয়ে যাবে। যাই হোক, প্রথমে চলে যাব, দেখো একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মহেন্দ্র যে চরিত্র, এই চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। এখানে যে মহেন্দ্র চরিত্রটি আছে, এই মহেন্দ্র চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের একটি চরিত্র? দেখো, এই ধরনের প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো, এই যে এসএসসি বিগত বছরে 2-3বার এসেছে এই প্রশ্নটি। তো দেখো, এটা তোমাদের মহেন্দ্র হচ্ছে তোমাদের চোখের বালি যে উপন্যাস, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উপন্যাসের একটি প্রধান চরিত্র মহেন্দ্র। যেমন আছে আশা আছে, বিহারী আছে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের বিনোদিনী, তাই না?
রাজলক্ষ্মী, এই চরিত্রগুলো আমাদের এখানে আছে। তো এগুলো আমাদের যেমন মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে এই চোখের বালি উপন্যাসটি 1903-এ প্রকাশিত হয় এবং যখন পত্রিকায় প্রকাশিত হয় সেটা হচ্ছে নবপর্যায় বঙ্গদর্শন। তো এই তথ্যগুলো তো তোমরা জানো, আমি বারবার বলেছি। দেখো, এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস, এই উপন্যাসটিও আমাদের দেখো যে আনন্দমঠ উপন্যাস 1882-তে প্রকাশিত হয়। এখানেও কিন্তু মহেন্দ্র চরিত্র আছে এবং তোমাদের এখান থেকে জীবানন্দ চরিত্র আছে, ভবানন্দ চরিত্র আছে, যেটা সন্ন্যাসী বিদ্রোহ, ঠিক আছে, সেই সময়কালে রচিত। তো তোমাদের এটা প্রিভিয়াস ইয়ার্সে আসা প্রশ্ন, একবার নয় একাধিকবার এসেছে এসএসসিতে। তো এই ধরনের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আলোচনা আমি করব। তো যাই হোক, গোরা আমাদের প্রকাশিত হয় কততে? 1910-এ। গোরা প্রকাশিত হয় 1910-এ। 4 অধ্যায় কততে প্রকাশিত হয় তোমরা আমাকে জানাও। আমি তোমাদের গত ক্লাসগুলোতে 4 অধ্যায় আলোচনা করে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, যেখানে তোমাদের যে উপন্যাসের চরিত্রের মধ্যে আছে এলা, যতীন, হ্যাঁ, তো 4 অধ্যায় উপন্যাসের প্রকাশকাল কমেন্ট করো। নেক্সট দেখে নেবো, দেখো হরিণ চিতা চিল কাব্যটি কার লেখা? দেখো, হরিণ চিতা চিল এই যে কাব্যগ্রন্থটি, এই কাব্যগ্রন্থটি কার লেখা? অ্যান্সার করবে। প্রেমেন্দ্র মিত্র, বনফুল, রবীন্দ্রনাথ ঠাকুর, না সুভাষ মুখোপাধ্যায়? দেখো, হরিণ চিতা, ওকে, কি আছে? হরিণ চিতা চিল। তো এটা কি হয়ে যাবে? চলো অ্যান্সার করো যে হরিণ চিতা চিল। তো এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই যে বিশেষ করে এটা তো বনফুল, যারা অপশান এ করেছো সঠিক। তো এটা 1960-এ প্রকাশিত হয়। কি হবে তোমাদের উত্তর? প্রেমেন্দ্র মিত্র, তাই না? কি হয়ে যাবে? প্রেমেন্দ্র মিত্র। হরিণ চিতা চিল। তো তার দেখো উপন্যাসের মধ্যে যদি দেখো, তার পাঁক উপন্যাস আছে, যেটা 1926-এ প্রকাশিত হয়। কি পাঁক? 1926-এ। তো হরিণ চিতা চিল 1960-এ প্রকাশিত হয়। সঙ্গে সঙ্গে মনে রাখবে তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটি হচ্ছে প্রথমা, এটা এসএসসিতে এসেছিল। প্রথমা কার লেখা? এটা 1932-এ প্রকাশিত হয় প্রেমেন্দ্র মিত্রের। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখে নাও যে নিমচাঁদ চরিত্রটি কোন নাটকের? ভেরি ইম্পর্ট্যান্ট একটি চরিত্র, যেটা এসএসসি পরীক্ষায় এসেই থাকবে, ঠিক আছে, যে তোমাদের পরীক্ষায় আসবেই কিন্তু কনফার্ম। এখান থেকে এই যে প্রশ্নটার উপর থেকে আমি যে প্রশ্নগুলো আলোচনা করে দেবো, এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। দেখো, নিমচাঁদ চরিত্রটি কোন নাটকের? নিমচাঁদ চরিত্রটি কোন নাটকের? দেখো নিমচাঁদ, দেখো এখানে আমাদের যে নাটকগুলো আছে, কমলে কামিনী, এটা তো 1873-এ। গিরিশের কমলে কামিনী একটি আছে, সেটা গিরিশচন্দ্রের কত সালে প্রকাশিত? আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম, কমেন্ট করবে। দেখো এখানে বিয়ে পাগলা বুড়ো, এটা 1866-তে প্রকাশিত হয়। জামাই বারিক, এখানে কি আছে তোমাদের? জামাই বারিক, যেটি তোমাদের দেখো জামাই বারিক 1872-এ প্রকাশিত হয়। আর সধবার একাদশী, এটা তোমাদের প্রকাশিত হয় কত? 1866-তে। তো এই নিমচাঁদ চরিত্রটি মাইকেল মধুসূদন দত্তের যে একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতাতে যে নবকুমার চরিত্র আছে, সেই চরিত্রের সঙ্গে আমরা সাদৃশ্য দেখতে পাই। তো এটা সধবার একাদশীতে আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। আর জামাই বাড়িকে আছে কামিনী, বিজয় বল্লভ, এই চরিত্রগুলো তোমাদের আছে জামাই বাড়িকে। অভয়, পদ্মলোচন। বিয়ে পাগলা বুড়োতে তোমাদের আছে রাজীব লোচন, নসিরাম, এই চরিত্রগুলো। এবং কমলে কামিনীতে তোমাদের আছে শিখণ্ডী বাহন, তাই না, মণিপুরের সেনাপতি শিখণ্ডী বাহন, রণকল্যাণী ইত্যাদি আছে। নেক্সট চলে যাবো, দেখো কবি কৃত্তিবাসের অনুবাদ কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? কবি কৃত্তিবাস, ঠিক আছে, তো প্রত্যেকেই অ্যান্সার করো, এটা প্রত্যেকেই পারবে। কবি কৃত্তিবাসের যে দেখো তিনি রচনা করেছেন, কিসের অনুবাদ করেছেন? রামায়ণ অনুবাদ করেছেন। কৃত্তিবাস ওঝা কিসের অনুবাদ করেছেন? রামায়ণের অনুবাদ করেছেন, যেখানে শ্লোক সংখ্যা রয়েছে কত? প্রায় 24,000। এবং দেখো এখানে আমরা যদি দেখি যে কবি কৃত্তিবাসের যে অনুবাদ কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত,
এটা তো জানো যে 7টি রামায়ণের 7টি কাণ্ড, যেটা খণ্ড আমরা আদি, অযোধ্যা, তাই না? আদি, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধা, সুন্দর, লঙ্কা আর উত্তরকাণ্ড, এই 7টি মোট কাণ্ড। তো এইখানে মনে রাখবে যে তোমাদের এটা তো 7টি হলো। তো শ্রীরামপুর মিশন প্রেস থেকে 1802-3 সময়ে মনে রাখবে এটা প্রকাশিত হতে থাকে। এটা দ্বিতীয় সংস্করণ 1830 থেকে 34 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে যে জয়গোপাল তর্কালঙ্কারের যে সম্পাদনায় প্রকাশিত হয়, জয়গোপাল তর্কালঙ্কার, এটা মনে রাখবে। তো সেই সঙ্গে মনে রাখবে যে কৃত্তিবাসের যে রামায়ণ শ্রীরাম পাঁচালী গায়েন ছিলেন প্রসাদ দাস। কে ছিলেন? প্রসাদ দাস। তাহলে কতগুলো তথ্য পেলে, অনেক আমি তোমাদের জানালাম। দেখো, কম্পিত স্বর কি? আমরা যে স্বরধ্বনি যখন উচ্চারণ করি কি হয়, যে স্বরধ্বনিটি উচ্চারণ করলে আমাদের যে মুখ গহ্বর যেটা, ঠিক আছে, আমাদের যে মুখ গহ্বর, এখানে কি হয় যে কম্পনের সৃষ্টি হয়। আমাদের মুখ গহ্বরে সেই ধ্বনিটাকে উচ্চারণ করলে অনুরণনের সৃষ্টি হয়, ঠিক আছে, একটা ধ্বনির সৃষ্টি হয়। তো তাহলে কোনটি হবে এখানে তোমাদের? এটা হয়ে যাবে র ব্যঞ্জনটি। ওকে, তো র হয়ে যাবে। আর র কে আর ল কে একই সঙ্গে জানো তো তোমরা যে তোমাদের তরল স্বর বলা হয়, এটিও জানো যে তরল স্বর বলা হয়। তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি র। আর ল কে স্পেশালি কোন ধরনের ধ্বনি বলা হয় এটা কমেন্ট করো। ল কে কোন ধ্বনি বলা হয়, যেটা অনেক পরীক্ষায় আসে, যেমন বিহারে এসেছে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের এসএসসি পরীক্ষাও আসতে পারে। ল কে কী ধরনের ধ্বনি বলা হয় এটা কমেন্ট করবে। নেক্সট দেখো না, মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলেছেন কে? মালাধর বসু, দেখো তোমাদের এখানে মালাধর বসু বিশেষ করে অনুবাদ সাহিত্য থেকে মালাধর বসু আছে। তো এখানে দেখো মালাধর বসু যে গুণরাজ যে ছত্রী, এই উপাধিটি কে দিয়েছেন? দেখো, রুকনউদ্দিন বরবক শাহ, জয়ানন্দ, কেদারনাথ ভক্তি বিনোদ না লোচন দাস। কোন অ্যান্সারটি এখানে তোমাদের হবে? দ্রুত অ্যান্সার করবে। তো দেখো, এটা তোমাদের উত্তর হয়ে যাবে কি মালাধর বসুকে গুণরাজ ছত্রী কে বলেছেন? তো এটা অ্যান্সার হয়ে যাবে কি জয়ানন্দের যে চৈতন্য মঙ্গল গ্রন্থটি আছে সেখানে তিনি কিন্তু বলেছেন, মনে রাখবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট, ঠিক আছে। এটিও তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, তো এটা তোমাদের কোন অ্যান্সারটি হবে? দ্রুত অ্যান্সার করবে যে কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি হবে, দ্রুত অ্যান্সার করো। দেখো, তোমাদের যে ধ্বনি আছে সেই ধ্বনির মধ্যে এগুলো আছে। দেখো, আমাদের যে বাংলায় মান্যচলিতে কি কি আছে? হ্রস্বই, হ্রস্ব উ, এ, তাই না, ও, এ, তারপরে অ, এবং নিচে আমাদের আছে আ। এটা যে আমাদের মুখ যে গহ্বর, এই মুখ বিবরের এই যে আকৃতি মান্যচলিতে এই 7টি মৌলিক স্বরধ্বনি আমাদের আছে। তো এখানে আমাদের দেখতে হবে যে আ বা হ্রস্বই। দেখো, এখানে আমাদের যে উচ্চারণগত বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী এই ধ্বনিগুলোর আমাদের নাম আছে। যেমন ধরো, যে কোনো ধ্বনিকে উচ্চারণে কম সময় লাগলে সেটাকে আমরা হ্রস্বস্বর বলি। যে ধ্বনিগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলোকে দীর্ঘস্বর বলি। তো এখানে আমাদের যে মান্যচলিতে যে 7টি স্বর আছে, এখানে আমাদের যে জিহ্বা, ওকে, যে জিভ, এই জিহ্বার বিশেষ করে অবস্থান অনুযায়ী আমরা মৌলিক স্বরকে 3টে ভাগে ভাগ করি। এক ভাগ হচ্ছে সম্মুখ ভাগে এগুলো আছে ই, এ, এ। এক হচ্ছে পশ্চাৎ ভাগে আছে উ, ও, অ। আর একটি আছে নিম্ন, যেটাকে বলা হয় কেন্দ্রীয়, ঠিক আছে, এটাকে বলা হয় কেন্দ্রীয়। তো আটা হলো আমাদের তাই কেন্দ্রীয়। তাহলে আমাদের দেখো, জীব আমরা যে
এই হ্রস্বই এ এ, দেখো ই এ এ উচ্চারণ করার ক্ষেত্রে জিভটা দেখো সামনের দিকে থাকছে, তাই এগুলোকে সম্মুখ বলা হয়। উ ও অ এইগুলো উচ্চারণের ক্ষেত্রে দেখো জিভ আমাদের পেছনের দিকে থাকছে, তাই এগুলোকে আমরা বলে থাকি পশ্চাৎ। আর আ যখন উচ্চারণ করি তখন আমাদের জিভটা একেবারে মিডিলে থাকে, তাই এটাকে বলা হয় কেন্দ্রীয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের কেন্দ্রীয়। তাহলে আকে বলা হয় কেন্দ্রীয়, সঙ্গে সঙ্গে আকে বলা হয় বিবৃত বলা হয়, মনে রাখবে। আকে কি বলা হয়? যে বিবৃত বলা হয়। কোন ভাগের মধ্যে আকে বলা হয়? তাহলে দেখো আকে আমাদের কেন্দ্রীয় বলা হয়। কি বলা হয়? কেন্দ্রীয়। সঙ্গে সঙ্গে নিম্ন স্বর বলে, আমাদের যে জিভের ওঠানামা অনুযায়ী। সঙ্গে সঙ্গে আমরা কি বলি? যে আকে আমরা যে ঠোঁটের যে মুখগহ্বর যেটা, সেই অবস্থান অনুযায়ী একে আমরা বিবৃত বলে থাকি। যাই হোক, চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখে নাও যে কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয় কোথা থেকে? কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয় কোথা থেকে? অ্যান্সার করো। যে দেখো এখান থেকে আমি তোমাদের জানালাম যে রামায়ণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কতটা প্রবল, এবং তোমাদের আজকে আমি জোর দিয়ে বললাম যে আজকের ক্লাস থেকে তোমরা দুটো প্রশ্ন কিন্তু এসএসসি পরীক্ষায় পাবে। ওকে, যারা পরবর্তীতে জয়েন হলে তোমাদের শুভ সন্ধ্যা, প্রত্যেককেই শুভ সন্ধ্যা। দেখো কৃত্তিবাসী রামায়ণের যে কাব্য, শ্রীরামপুর মিশন থেকে 1802-3 সময়ে এটা প্রথম মুদ্রিত হয়েছিল। ঠিক আছে, কোন সময়? 1802-3, এটা মনে রাখতে হবে। আর জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় 1830 থেকে 34, মনে রাখতে হবে। নেক্সট চলে যাব, দেখো যে দেশে বিদেশে প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়? তো দেশে বিদেশে প্রবন্ধটি সৈয়দ মুজতবা আলীর যে একটি গদ্য গ্রন্থ। ঠিক আছে, এটা হচ্ছে 1949 প্রকাশিত হয়। তো এই মুজতবা আলীর ছদ্মনাম আমি একটি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের মুসাফির। ওকে, তো তোমরা প্রত্যেকেই যে যা জানো এক একটি করে ছদ্মনাম কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে দেবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। রবীন্দ্রনাথ ঠাকুর যে আরোগ্য কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের যে আরোগ্য কাব্যগ্রন্থ আছে, এই আরোগ্য কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন। দেখো আরোগ্য কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের যদি দেখো যে তার একেবারে জীবনের শেষ সময়ে তিনি এই কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। তো আরোগ্য কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1941-এ। এই কাব্যগ্রন্থের কবিতাগুলো ক্রম দ্বারা চিহ্নিত, এখানে টোটাল 33টি কবিতা আছে। যাই হোক, তো দেখো আরোগ্য কাব্যগ্রন্থটি বিশেষ করে তোমরা এখানে অ্যান্সার করবে যে কোনটা হতে পারে। তো যাই হোক, এখানে তোমাদের অপশানগুলো ভুল দেওয়া আছে, এটার উত্তর হবে সুরেন্দ্রনাথ কর। কি হবে? সুরেন্দ্রনাথ কর হবে, একটা অপশানও নেই, তার জন্য দুঃখিত, অপশানগুলো ভুল সেট করা হয়েছে। সুরেন্দ্রনাথ কর হবে। আর এই সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন তিনি আকাশ প্রদীপ। ওকে, আকাশ প্রদীপটি সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন কততে? 1939-এ। আর নীলরতন সরকারকে উৎসর্গ করেন সেঁজুতি। সেঁজুতি। রায়শেখর বসুকে উৎসর্গ করেন খাপছাড়া। খাপছাড়া যে তার কাব্যগ্রন্থটি। এবং নন্দলাল বসুকে উৎসর্গ করেন বিচিত্রিতা। ওকে, খুব ভালোভাবে মনে রাখবে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে কৃত্তিবাসের পিতার নাম কি? কৃত্তিবাসের পিতার নাম কি? চলো অ্যান্সার করবে। কৃত্তিবাসের পিতার নাম কি? দ্রুত অ্যান্সার করো। দেখো এখানে যা আছে, কৃত্তিবাসের যদি দেখো যে পূর্বপুরুষ নরসিংহ ওঝা, পূর্বপুরুষ হলেন নরসিংহ ওঝা। ঠিক আছে, আর কৃত্তিবাসের পিতা হলেন কে? কৃত্তিবাসের পিতা হলেন বনমালী, যেটা তোমাদের মাদ্রাসায় এসেছিল, আর মাতা হলেন মালিনী। তো এই দুটো নাম খুব ভালোভাবে মনে রাখবে, অর্থাৎ উপরের কেউ নয় হবে উত্তর। ঠিক আছে, উপরের কেউ নয় হবে। কৃত্তিবাসের জন্মস্থান কেউ একটু কমেন্টে জানিয়ে দাও, কমেন্টে জানিয়ে দাও। এটা তোমাদের, এগুলো আমি তোমাদের দেখছি যে তোমরা কে কেমন প্রিপারেশন চালিয়ে যাচ্ছ, তো এগুলো তোমরা কমেন্ট করবে। ওকে, কৃত্তিবাস জন্মগ্রহণ করেন কোথায়? জানিয়ে দেবে। নদিয়া জেলার কোথায়? দেখে নাও। নেক্সট দেখো জীবনানন্দ কোন উপন্যাসের চরিত্র? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি উপন্যাস। যাই হোক, তো জীবনানন্দ এখানে আমাদের কোন উপন্যাসের একটি চরিত্র? অ্যান্সার করতে হবে তোমাদের।
হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের, যে জীবনানন্দ, যেটা তোমাদের কাছে অনেকেরই অজানা হতে পারে। ওকে, কারণ তোমরা এটা অনেকেই ভুলও করতে পারো, তাই এই প্রশ্নটি রাখা হয়েছে যাতে তোমাদের কোনো রকমে আর ভুল না হয় আগামীতে। তাই এই প্রশ্নটি তোমাদের সামনে কিন্তু রাখা হয়েছে। তো প্রত্যেকেই অ্যান্সার করবে যে এটা কোন উত্তরটি হবে। প্রত্যেকেই অ্যান্সার করবে যে কোন উত্তরটি হবে এখানে। দেখো প্রত্যেকেই অ্যান্সার করো। তো দেখো এখানে তোমাদের যদি তোমরা করেছো আনন্দমঠ, তবে আনন্দমঠ হবে না। আনন্দমঠে আছে ভবানন্দ, ঠিক আছে, ভবানন্দ, জীবানন্দ, মহেন্দ্র বললাম, কল্যাণী, সুকুমারী, ধীরানন্দ ইত্যাদি আছে। তো আনন্দমঠ প্রকাশিত হয় তোমার 1882-তে, ঠিক আছে। আর চরিত্রহীন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন যে উপন্যাস, এটা 1917-তে প্রকাশিত হয়। এখানে সতীশ, ওকে, সেই সঙ্গে সঙ্গে সাবিত্রী, সরোজিনী, এই চরিত্রগুলো আছে। তো দেনা পাওনা হবে সঠিক উত্তর এটা, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস 1923-এ প্রকাশিত হয়। এটির মধ্যে তোমাদের জীবনানন্দ চরিত্রটি আছে এবং জীবনানন্দ ও ষোড়শী চরিত্রটি আছে। তো পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস, যেটি 1916-তে প্রকাশিত হয়। এখানে রমা, রমেশ, বেণী ঘোষাল এই চরিত্রগুলো আছে। নেক্সট চলে যাব, দেখো যে বর্ধমান জেলার কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন কে? বর্ধমান জেলার কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন, দেখো কে হবে, তোমাদের অ্যান্সার করো এখানে। বর্ধমান জেলার কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন কে? চলো অ্যান্সার করবে যে কোন অ্যান্সারটি তোমাদের এখানে কিন্তু হবে। দেখি কে অ্যান্সার করতে পারো। দেখো এখানে তোমাদের যে চারজন আছে, যদি তোমরা দেখো যে গোবিন্দ দাসের ক্ষেত্রে যদি দেখো যে তিনি তো কাটোয়া শ্রীখণ্ডে জন্মগ্রহণ করেন। গোবিন্দ দাস কাটোয়া শ্রীখণ্ডে জন্মগ্রহণ করেন। কমলাকান্ত ভট্টাচার্য কোথায়? কালনাতে জন্মগ্রহণ করেন। কোথায়? কালনাতে। কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেন? কাশিরাম দাস সিঙ্গি, যেটা তোমাদের এসএসসি 2016-তে এসেছিল। 2016-তে এসেছিল, সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে দেখো সঙ্গে সঙ্গে মালাধর বসু এই কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন। তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাব, যে যত্ন ব্যতিরেকে রত্ন মেলে না, কী ধরনের অব্যয়? ব্যতিরেকে আছে আমাদের, কি আছে? যে ব্যতিরেকে, খুবই ইম্পর্টেন্ট বা খুবই এখান থেকে আমাদের কিছু শেখার আছে। এখান থেকে অবশ্যই কিছু না কিছু শেখার আছে। দেখো যে কী ধরনের অব্যয়, দেখো অব্যয় 4 প্রকারের। তাহলে অব্যয় কয় প্রকারের? 4 প্রকারের, পদান্বয়ী, সমুচ্চয়ী, অরণ্যয়ী এবং ধ্বন্যাত্মক। তো এখানে আমাদের কি হতে পারে? চলো অ্যান্সার করবে। দেখো এখানে যত্ন ব্যতিরেক, দেখো ব্যতীত, হ্যাঁ, নইলে ইত্যাদি ইত্যাদি থাকলে কিন্তু সমুচ্চয়ী অব্যয়ও হয়ে থাকে। ব্যতিরেকাত্মক দুটো ভাগেই আছে। তো মনে রাখবে, যখন এক পদের সঙ্গে আরেক পদের সংযোগ করে তখন পদান্বয়ী হবে, আর যখন একটা বাক্যাংশের সঙ্গে আরেকটা বাক্যাংশের বা একাধিক পদের সঙ্গে সংযোগ করে তখন কিন্তু সমুচ্চয়ী হবে, ঠিক আছে, তখন সমুচ্চয়ী হবে। তো এক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে, কি বললাম, যে যখন 2 বা ততোধিক পদের সঙ্গে যখন সংযোগ স্থাপন হবে বা বাক্যাংশের সঙ্গে তখন সমুচ্চয়ী হয়। দুটো পদের সঙ্গে সংযোগ স্থাপন, যেমন যত্নের সঙ্গে রত্নের সংযোগ হয়েছে ব্যতিরেক, তো এটা তোমাদের পদান্বয়ী অব্যয় হবে। কি হবে? যে পদান্বয়ী অব্যয় হবে। সমুচ্চয়ী অব্যয় কি হতে পারে বা পদান্বয়ী অব্যয় কি, একটু চলো আমরা দেখে নাও। এখানে আমরা যদি দেখি যে ব্যতিরেকাত্মক যে পদান্বয়ী অব্যয় আছে, কি আছে? ব্যতিরেকাত্মক পদান্বয়ী অব্যয়। তো এখানে দেখো, যেমন দুঃখ ছাড়া সুখ পাওয়া অসম্ভব। তো দেখো দুঃখ আর সুখের মাঝে আমাদের কি আছে, যে এই ব্যতিরেকাত্মক অব্যয় ছাড়াটা দেখো দুঃখ আর সুখকে যোগ করেছে। দেখো বিনে স্বদেশী ভাষা মিঠে কি আশা, যে স্বদেশী ভাষা ছাড়া যে আশা যে মিষ্টি নয় আর কি। তো এটা স্বদেশী ভাষা বিনা, তো এই বিনেটাও আমাদের কি হয়েছে, যে একটা বাক্যে একটা পদের সঙ্গে আরেকটা পদের সংযোগ করেছে। যত্নের সঙ্গে রত্নের এটা করেছে, এগুলো আমাদের পদান্বয়ী। কিন্তু দেখো সমুচ্চয়ী অব্যয়ে কি থাকে, যে একাধিক পদের সঙ্গে বা বাক্যাংশের মধ্যে থাকে। যেমন দেখো যত্ন নাও নইলে রত্ন মিলবে না, আর সেখানে কি ছিল? যত্ন ব্যতীত রত্ন মিলবে না, অর্থাৎ যত্নের সঙ্গে রত্নের ছিল। এখানে দেখো যত্ন নাও, এটা আমাদের একটা দেখো যে বাক্যাংশ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তা নইলে সেটা যোগ হয়ে রত্ন মিলবে না। যেমন এখানে পরিশ্রম করো নতুবা সফল হবে না, তো পরিশ্রম করো দেখো একটা আমাদের অংশ আছে যেটা আলাদা এক অর্থ আমরা দেখতে পাচ্ছি। অসৎ সঙ্গ ত্যাগ করো নচেত ভবিষ্যতে দুঃখ পাবে, দেখতে পাচ্ছ। তো
ব্যতিরেকাত্মক যে অব্যয় হয়ে থাকে তোমাদের অভাব অর্থে হয়ে থাকে। কি অর্থে? অভাব অর্থে। যেমন দেখো যত্ন নাও, অর্থাৎ যত্নের অভাবের কারণে কিন্তু তোমার রত্ন মিলবে না, পরিশ্রমের অভাবে তুমি কিন্তু সফল হবে না। অসৎ সঙ্গ ত্যাগ করো, হ্যাঁ, তাছাড়া সেই অভাব তোমাকে কিন্তু ভবিষ্যতে দুঃখ দেবে। প্রশান্তের কপাল যদি না মন্দ হবে, কম বয়সে মা মরবে কেন, তাহলে কপালের অভাব এখানে তাই। তো এইগুলো আমাদের হয়েছে, আশা করি তোমরা বুঝেছো। কে কে বুঝতে পেরেছো একটু কমেন্ট করবে, কে কে বুঝতে পেরেছো একটু দ্রুত কমেন্ট করো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, অভিরাম মুখোটির নির্দেশে কাব্য রচনা করেন। অভিরাম মুখোটির নির্দেশে কাব্য রচনা কে করেন? দ্রুত অ্যান্সার করবে। অভিরাম মুখোটির নির্দেশে কাব্য রচনা কে করেন? তো অভিরাম মুখোটির নির্দেশে কাব্য রচনা করেন 1604 আনুমানিক এবং 1605-এর দিকে। আদি সভা বন বিরাটের কিছুটা, আদি সভা বন এবং বিরাটের কিছুটা, অর্থাৎ কিছুটা অংশ এখানে। তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি? কাশিরাম দাস উত্তর হয়ে যাবে, অপশন এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কাশিরাম দাস হয়ে যাবে। আর কাশিরাম দাসের পিতা কমলাকান্ত, এটা তোমাদের পরীক্ষায় এসেছিল, কমলাকান্ত এটা তোমাদের পরীক্ষায় এসেছিল এসএসসি 2016-তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, এখানে কৃষ্ণদাস কবিরাজ যদি দেখো, কৃষ্ণদাস কবিরাজ নিত্যানন্দ আমরা পাবো, নিত্যানন্দ মহাপ্রভু এক্ষেত্রে, কৃষ্ণদাস কবিরাজের ক্ষেত্রে। মুকুন্দ চক্রবর্তী এখানে তোমাদের আছে, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের কবি, আর তিনি রঘুনাথ রায়ের সময়কালে তিনি কিন্তু রচনা করেছিলেন, রঘুনাথ রায়ের। মালাধর বসু আমরা যদি দেখি রুকনুদ্দিন বরবক শাহ সময়ে। যাই হোক, নেক্সট দেখো, ষোড়শী নাটকটি কার লেখা? দারুণ একটা প্রশ্ন এখানে তোমাদের জন্য নেওয়া হয়েছে যে ষোড়শী নাটকটি কার লেখা? ষোড়শী যে নাটক, এই নাটকটি কার লেখা? দেখো, আমরা যদি একটা অপশন দেখি তাহলে বুঝতে পারবো যে ষোড়শী নাটকটি কার লেখা। দেখো, এখানে যদি আমরা দেখি যে ষোড়শী নাটক, একটা নাটক আছে যেটা 1927-এ প্রকাশিত হয়। ঠিক আছে, এটা দেখো গিরিশ তো নয়, তারাশঙ্করও নয়, আর যাই হোক এখানে রবীন্দ্রনাথ নয়, তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের দেনা পাওনা যে উপন্যাস, দেখো এগুলো একটু লিখে নেবে, এটা তো শরৎচন্দ্র হলো। তো দেনা পাওনা যে উপন্যাস, সেই উপন্যাসের নাট্যরূপ হলো কি? ষোড়শী। দেনা পাওনার নাট্যরূপ ষোড়শী প্রকাশিত হয় 1927-এ। আর মনে রাখবে যে পল্লী সমাজ যে উপন্যাস আছে, সেই পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ হচ্ছে রমা, 1928-এ প্রকাশিত হয় রমা। দত্তা যে উপন্যাস, সেটা বিজয়া 1934। যাই হোক, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও কি আছে। কবি ভূপতি উপাধিটি কার? কবি ভূপতি উপাধিটি কার হবে? চলো অ্যান্সার করবে যে কবি ভূপতি যে উপাধি, এই উপাধিটি কার? মালাধর বসু, ভারতচন্দ্র, এখানে কোন কবির হতে পারে যে কবি ভূপতি যে উপাধিটি? তো কার হতে পারে? দেখো, তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে যে কার হতে পারে। ওকে, প্রত্যেকেই কমেন্ট করো যে কবি ভূপতি যে উপাধিটি, এটি কার হতে পারে। দেখো, এখানে যদি তোমরা দেখো যে ভারতচন্দ্র তো নয়, ভারতচন্দ্র কি কবি ভূপতি? তাই না, ভারতচন্দ্রকে নাগরিক কবি বলা হয়, যুগসন্ধির কবি বলা হয় ভারতচন্দ্রকে। তো এখানে তোমাদের তাহলে কোন অ্যান্সারটি হতে পারে? এটা অ্যান্সার হয়ে যাবে কি? কৃষ্ণদাস কবিরাজ এটা হয়ে যাবে। কৃষ্ণদাস কবিরাজকে কবি ভূপতি এই উপাধিটি দিয়েছিলেন, মনে রাখবে যে রঘুনাথ দাস, এটা মনে রাখবে, রঘুনাথ দাস। নেক্সট প্রশ্নে চলে যাব যে বাংলা সাহিত্যে প্রথম সন তারিখযুক্ত কাব্য কোনটি? এটা তোমাদের এসএসসি 2016-তে এসেছে, এসএসসি 2016-তে এসেছে। বাংলা সাহিত্যে 1395 শকে গ্রন্থ আরম্ভন, ঠিক আছে, যেটা শ্লোক আছে, আর 14 শকে হইল সমাপন, যেটা এসএসসির প্রিভিয়াস ইয়ার্সও বারবার এসেছে। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা সি করেছো ঠিক আছে। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, বাচ্য নির্ণয় করো। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, ঠিক আছে। তো তোমাদের 9ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে নম্বর 1 ব্যাচ। ওকে, তো যারা এখনও প্রিপারেশান শুরু করোনি, আগামী কিন্তু 5-6 মাসের মধ্যে এসএসসি হওয়ার প্রবল সম্ভাবনা আছে, প্রত্যেকেই দ্রুত এডমিশন হয়ে যাও। আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা এখানে লিখেও দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে নাও। বা তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনও প্রিপারেশান শুরু করেনি, বা যে সমস্ত বোনেরা বিএড
থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে আছে, তো তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও এই নিউ ব্যাচ সংক্রান্ত। ওকে, চলো দেখে নাও। তো মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, তো মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। ওকে, তো কে বাজছিল? ঘন্টা বাজছিল। কি বাজছিল? ঘন্টা বাজছিল। যখন তুমি কে দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাবে, কি দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাবে। অর্থাৎ যখন বাক্যটির কর্ম কর্তা রূপে প্রতীয়মান হবে তখন সেটা কিন্তু কর্মকর্তৃবাচ্য হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখে নাও যে কাশিরাম দাসের কালজ্ঞাপক শ্লোক অনুযায়ী বিরাট পর্বের রচনা সমাপ্তিকাল কোনটা হবে? কাশিরাম দাস যে কালজ্ঞাপক যে শ্লোক আছে, ঠিক আছে, সেই শ্লোক অনুযায়ী যে বিরাট পর্ব আছে কাশিরাম দাসের, সেই বিরাট পর্ব যে তোমাদের শেষ হয়েছে কোন সময়, এটা আমরা কত পাবো? অ্যান্সার করতে হবে এখানে। যাই হোক, এখানে দেখো 1443 আছে, 1604 আছে। ঠিক আছে, তোমরা যে শ্লোকটি পাবে সেটা শ্লোকটি আমি লিখে দিচ্ছি যে চন্দ্রবান পক্ষ ঋতু, তাহলে বুঝতে পারবে যে শক সুনিশ্চয়। ওকে, শক সুনিশ্চয় বিরাট হইল সাঙ্গ কাশিদাস কয়। ঠিক আছে, তো চন্দ্রবান পক্ষ ঋতু দ্বারা আমরা পাই কি 1526। তো তার সঙ্গে 78 যোগ করলে আমরা পেয়ে যাব 1604 বা 1605। এখানে তোমাদের অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব জয়গোপাল তর্কালঙ্কার যে কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্যটি কবে সম্পাদিত করেন? ঠিক আছে, তো দেখো জয়গোপাল তর্কালঙ্কার আমরা 1604 তো এটা পেলাম। তো জয়গোপাল তর্কালঙ্কার মহাভারতও দেখো 1830-34 দিকে যে সম্পাদনা করেছিলেন। তাহলে এখানে তোমাদের কত উত্তর হয়ে যাবে? এখানে কোন উত্তরটি হবে? দেখো এটা তো 36 হয়ে যাবে। জয়গোপাল তর্কালঙ্কার 36 হয়ে যাবে শ্রীরামপুর মিশন প্রেস থেকে, শ্রীরামপুর মিশন থেকে। নেক্সট দেখে নেবো যে ধোপাকে কাপড় দাও কারক নির্ণয় করো। ধোপাকে কাপড় দাও আমি যেমন তোমাদের বলেছিলাম যে অন্ধজনে দেহ আলো। ঠিক আছে, তো এগুলো আমাদের অন্ধজনকে দেহ, এগুলো বলাই আছে যে এগুলো আমাদের নিমিত্ত কারক নয়, কর্মকারক করাই যথাযথ। অন্ধজনকে আলো দাও, অন্ধজনকে আলো দাও, ধোপাকে কাপড় দাও, তো এগুলো আমাদের কর্মকারক। নেক্সট চলে যাব, দেখে নাও ভয়ে প্রাণ কাঁপতে লাগলো। ভয়ে প্রাণ কাঁপতে লাগলো কি হবে? কর্মকারক, কর্তৃকারক, অপাদানকারক না করণকারক? দেখো ভয় থেকে যদি করো কেউ, ভয় থেকে, তো তাহলে ভুল হয়ে যাবে, অপাদান হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তখন যদি বলে বাঘে ভয়, তখন মনে রাখবে যে বাঘ থেকে ভয়, তখন অপাদান হবে। কিন্তু শুধুমাত্র ভয়ে যদি বলে তো ভয় হেতু হচ্ছে, তো এটা তোমাদের হয়ে যাবে করণকারক। অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝেছো তোমরা? নেক্সট চলে যাব, দেখো নাক দিয়ে রক্ত ঝরছে কোন কারক হবে? অ্যান্সার করো। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। কর্মকারক, কর্তৃকারক, অপাদানকারক না করণকারক? যারা আছো প্রত্যেকেই কমেন্ট করবে। ঠিক আছে, যারা আছো প্রত্যেকেই কমেন্ট করবে এটা যে নাক দিয়ে রক্ত ঝরছে এটা কোন কারক হবে। আর নেক্সট দেখে নাও আমরা কি আছে যে ছেলেরা গাছ থেকে পাতা পাড়লো। ছেলেরা গাছ থেকে পাতা পাড়লো, দেখো যে এখানে কে পাতা পাড়লো? কে পাতা পাড়লো? ছেলেরা। তো এখানে দেখো তোমরা কর্তা পাচ্ছ ছেলেরা, কি পাড়লো? পাতা, কর্মও পাচ্ছ। তো যখন কর্তা দেখবে কোনো কিছু, মানে কোথা থেকেও কোনো কিছুটা করছে, কর্তা কি করছে? কর্তা এক জায়গায় অবস্থিত হয়ে যখন কর্মটা সম্পাদন করছে তখন সেটা মনে রাখবে হয় অবস্থানবাচক অপাদান। অপশন সি। স্থানবাচক কি হয়ে থাকে? স্থানবাচক এরকম হয়ে থাকে, ধরো গাছ থেকে পাতা পড়লো, তো গাছ থেকে কে পড়লো? পাতা পড়লো। অর্থাৎ যখন কর্তা নিজেই যখন স্থানচ্যুত হয় তখন সেটা স্থানবাচক হয়। ওকে, দূরত্ববাচক কি? কলিকাতায় চিড়িয়াখানা আছে, বা কলিকাতা থেকে দিল্লি একদিনের পথ, এগুলো হবে। কলিকাতা থেকে দিল্লি একদিনের পথ হবে, কলকাতায় চিড়িয়াখানা এটা হবে না। বাড়ি থেকে স্কুল 5 মিনিটের, যেটা দূরত্ব বোঝাবে।
তারতম্য কী হচ্ছে, লতার চেয়ে সীমা বড়, এরকম এগুলো হচ্ছে তারতম্য। যাই হোক, আজকে আমি 25টা প্রশ্ন আলোচনা করলাম। এই 25-এর মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে দ্রুত কমেন্ট করবে, ঠিক আছে? আর তোমাদের বললাম যে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা হওয়ার, ঠিক আছে, 99.99% মানে হবে, এটা 100% ধরে নাও যে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। যারা এখনও প্রস্তুতি শুরু করনি, ঠিক আছে, মনে রাখবে যে চাকরি পেতে হলে, চাকরি পাওয়ার যে শর্ত, চাকরি পেতে যদি চাও, যেটা মাদ্রাসায় তোমরা ভুল করেছো সেই ভুল আর করা চলবে না। অর্থাৎ তোমাকে ব্যাকরণ খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে, সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাস খুবই ভালোভাবে কিন্তু পড়তে হবে। এই জায়গাগুলো যদি কোনোটি একটি অংশ যদি তোমাদের ঠিকঠাক না প্রস্তুতি থাকে, তাহলে কিন্তু কখনোই তুমি সফল হতে পারবে না। কারণ বাংলা সাহিত্যের স্টুডেন্টের সংখ্যা 30,000-এর বেশি হবে, 30-40,000। তো ভাবো 1,000 ভ্যাকেন্সি থাকবে, তো তোমাকে প্রিপারেশনটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? তার জন্যই তোমাদের অনুরোধে তোমরা বিগত 2 মাস ধরে বলছিলে, তাই তোমাদের জন্য এই নম্বর 1 ব্যাচটি নিয়ে আসা হয়েছে, একলব্য ব্যাচ। ওকে, যেখানে তোমাদের 0 টু হিরো ক্লাস, যে একেবারে 0 লেভেল থেকে প্রত্যেকটি টপিকস একেবারে ইজি প্রসেসে তোমাদের খুবই জলের মতো সহজভাবে প্রত্যেকটি টপিক, ব্যাকরণ, টেক্সট, সাহিত্যের ইতিহাস, প্রত্যেকটা টপিক পড়ানো হবে। এবং প্রত্যেকটা টপিকের উপর তোমাদের যেমন প্র্যাকটিস সেট দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মক টেস্ট দেওয়া হবে। প্রত্যেকটি টপিক থেকে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দেওয়া হবে। তো এই নাম্বারে দ্রুত প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে? আর অবশ্যই তোমাদের যারা বন্ধুরা আছে, যারা এখনও প্রিপারেশন শুরু করেনি, তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে যে পরীক্ষা হতে চলেছে বা হবে এরকম আগামী 5-6 মাসের মধ্যে। কারণ একটা সিলেবাস সম্পূর্ণভাবে আয়ত্ত করতে অনেকটা সময় লাগে। যাই হোক, প্রত্যেকে শুভরাত্রি জানালাম। প্রত্যেকে ভালো থাকবে। আর আগামীকাল আবার তোমাদের জন্য নতুন আর একটি মক টেস্ট নিয়ে আসছি। মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে।